নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালি দিনে। দেশের এই ধরনের ছোট ও মাঝারি ডেইরি খামারগুলো আমাদের খাদ্য ও পুষ্টির যোগান দিয়ে আসছে, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে বহু মানুষের। অধিকাংশ খামারে দেখা মিলছে উন্নত জাতের সাথে দেশীয় জাতের ক্রস করা জাতের গরু। এগুলোর দুধ ও মাংস অধিক হয়। এই জাতগুলোর গাভী পালনে খামারিদের আগ্রহ অনেক বেশি থাকে। আপনার যে গরু ডাকে যখন হিটে আসে তখন তো আপনার এআই করতে হয়, পার্মানেন্ট ডাক্তার রাখতে হবে। হ্যাঁ, যে কোনো ডাক্তার দেখাম আপনার আছে? আমার ডায়েরি ফার্মের খোকন ডাক্তার আছে। আচ্ছা, উনি পার্মানেন্ট। উনি মনে করেন রাত নিশি রাত্রে ফোন দিলে উনি আইব। আচ্ছা, আমার আপনার যে কোনো সমস্যায় ওনাকে পেয়ে যাচ্ছেন আপনি, অন্য কোনো লোক না, খালি তো নাই। এই যে বাছুরগুলি আপনি হচ্ছে, এই যে সুন্দর সুন্দর বাছুর আমরা দেখছি, এই সিমেন্ট জোগাড় করেন কোথা থেকে আপনারা? আমাদের পাশে হলো সাভার ডেইরি ফার্ম। এই ডেইরি ফার্ম থেকে যে সরকারি এআই কর্মী আছে উনি এসে আমাদের এখানে বীজ দিয়ে যায়। আচ্ছা, এখন বাছুরের সংখ্যা কতগুলো আপনার এখানে? এখন আছে মনে হয় 8টার মতো। হ্যাঁ, 8টার মতো বাছুর আছে। এটা কি জাতের গরু? এটা অনেক বড় দেখা যায়। হ্যাঁ, এটা হলো আপনার আমাদের ডেইরি খামারের হলিস্টেইন ফ্রিজিয়ান। এটা অনেক উন্নত মানের জাত। এর বয়স কত? এর বয়স 11 মাস শেষ, 12 মাস পড়ছে। তাই? হ্যাঁ, এটা জাতটা অনেক ভালো। হ্যাঁ, এটার মা ওইটা ওই যে পাশেই, ওর মা অনেক। ওইটা মা? এটা ওর মা। হ্যাঁ। আচ্ছা, এরও কি পেটে বাচ্চা? এত এটা সার। ও, এটা সার হচ্ছে? হ্যাঁ, এটা সার। আর এটা কি এখানে জন্ম? এখানে জন্ম। ওই যে ওর মা ওই পাশে, ওই সাদাটা। আচ্ছা, আর এর জন্ম এখানে। ওর মা হলো ওই ফার্মের ভিতর আছে। আচ্ছা আচ্ছা। ও ওর বাচ্চা আবার ওই পাশে আছে। ওই পাশে বাচ্চাটা? হ্যাঁ। ও আমার ফার্মের জন্ম। এখন অলরেডি 1 নাম্বার বিয়ান দিছি, এখন দ্বিতীয় বিয়ান দিবে। ওর পেটে বাচ্চা আছে 7 মাস। আচ্ছা, এটার বাচ্চা হলো? এটার বাচ্চা হলো বড় সারটা। ও 8 মাস শেষ হয়ে গেছে, 9 মাসে পড়ছে, বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে। এটা? হ্যাঁ, এটা হলো আমার ডেইরি খামারের মুন্ডি। ও, এটা মুন্ডি জাতের? হ্যাঁ, মুন্ডি জাতের। এটাও আমাদের ডেইরি ফার্মের বীজ দেওয়া। ওর মা আছিল ওই ফার্মে। ও এখন বর্তমানে 6 মাস ভর্তি। এটা হলো আমার খামারের, এই খামারের মধ্যে পুরান গরু। এটা ওটা দুধ কতটুকু দিত? ওটা দুধ 25টা। 25? হ্যাঁ, এটা আরো বেশি দেয়। এটা 30টা 28টা দুধ দিত। 28টা? হ্যাঁ, 28 30। হ্যাঁ, এই গাবিটা। আচ্ছা, এই গাবিটা একবার 2 বাচ্চা দিছিল আমার একসাথে টুইন বাচ্চা। দুটো ছিল? দুইটাই ছিল, দুইটাই ঠিক ছিল। 2টা গরু বিক্রি করা হয়েছে, অনেক বড় বড় হয়েছে। আমার এই এলাকার মধ্যে সবচেয়ে বড় সার হয়েছিল 2টা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীন কৃত্রিম প্রজনন কেন্দ্র দেশের বিভিন্ন অঞ্চলের লোকাল জার্মপ্লাজম থেকে রেড চিটাগাং, মুন্সিগঞ্জ, পাবনা, নর্থ বেঙ্গল এই জাতগুলো থেকে নির্বাচিত গরু সংগ্রহ করে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে উন্নত জাতের বুল সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করে লালন পালন করছে সিমেন্ট উৎপাদনের জন্য। এই শেডে শাহিওয়াল জাতের বুল পালন করা হচ্ছে। এই জাতটি বহু পূর্বে পাকিস্তান থেকে আনা হয়েছিল। বর্তমানে এটি দেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে। আমাদের দেশে কুরবানির জন্য শাহিওয়াল গরুই সকলের প্রথম পছন্দ। অধিক দুধ দিতে সক্ষম হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী খামারিদের প্রথম পছন্দের তালিকায় থাকে। ফ্রিজিয়ান জাতের গরু আকারে অন্যান্য জাতের চেয়ে বেশ বড় হয়। অধিক দুধ দিতে সক্ষম এই জাতের গরুর মাংসও অধিক পাওয়া যায়। ফ্রিজিয়ান জাতের গরুর বাজার মূল্য ভালো পান খামারিরা। তবে শীতপ্রধান দেশের এই জাতটি তাপ সংবেদনশীল হওয়ায় শেড নির্মাণের সময় বিবেচনায় রাখতে হয় শেডের উচ্চতা, প্রশস্ততা ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা ইত্যাদি। আমাদের এই যে সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র, এটার আমরা
কোন কোন জাতগুলি আমরা এখানে নার্সিং করছি এবং সেগুলিকে সারা দেশে ছড়িয়ে দিতে পারছি? আমরা এখানে মেইনলি লোকাল ইএফ এবং ফ্রিজিয়ান ক্রস যেটা, এটাই আমরা এখানে বেশি রেয়ার করছি। আচ্ছা, আমাদের এখানে লোকাল আছে, লোকাল জার্মপ্লাজমের প্রায় 5টি ব্রিড আমাদের এখানে, 4টি আমরা রেয়ার করছি। এই ব্রিডগুলোকে ডেভেলপ করার জন্য, যেহেতু ব্রিডগুলোর প্রোডাকশন কম, একটি আমাদের জনসংখ্যা দিন দিন বাড়ছে, তাদের যে দুধ এবং মাংসের চাহিদা সেটা পূরণ করার জন্য আমরা ক্রস ব্রিড তৈরি করি, মোর প্রোডাকশন ইনক্রিজ করার জন্য, বাড়ানোর জন্য। সেই ক্ষেত্রে আমরা আমাদের বর্তমান পলিসিতে হচ্ছে যে হলস্টাইন ফ্রিজিয়ান দিয়ে আমাদের লোকাল ব্রিডের ক্রস ব্রিড তৈরি করা, আপগ্রেড করা, প্রোডাকশন বাড়ানোর জন্য। আমাদের যে পরিমাণ সিমেন্ট আমরা উৎপাদন করি, এটার সাথে আমাদের চাহিদার সমন্বয় যদি করি, আমাদের ঘাটতি কতটা? আমরা সরকারি পক্ষ থেকে প্রায় 44 লক্ষ ডোজ প্রতি বছর উৎপাদন করি। আচ্ছা, এবং আমরা সরকারের পক্ষ থেকে প্রায় 40 লক্ষ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মাঠ পর্যায়ে করি প্রতি বছর। আচ্ছা, ডিমান্ড অনেক বেশি, ডিমান্ড অনেক বেশি, কারণ এটা এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে, মানুষ ক্রস ব্রিড তৈরিতে অনেক আগ্রহী। সেই ক্ষেত্রে আমরা বেসরকারি বিভিন্ন কোম্পানিগুলিকে পার্টনার হিসেবে নিয়েছি সরকারের পাশাপাশি। আচ্ছা, আমাদের প্রায় 10টি কোম্পানি এখন আমাদের সাথে কাজ করছে। আচ্ছা, তারাও ট্রেন, তাদেরকেও আমরা তারাও নিজস্ব প্রতিষ্ঠান থেকে ট্রেন করে, পাশাপাশি আমরাও আমাদের দপ্তর থেকে আমাদের ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে স্কিল হ্যান্ড তৈরি করি। 80 লক্ষ ডোজ সিমেন্ট প্রতি বছর উৎপাদন করে সবগুলা কোম্পানি মিলে। বেসরকারি প্রতিষ্ঠান যারা সিমেন্ট উৎপাদন করছে, তারা তো একটা আপনাদের সরকারের নীতিমালার আওতার মধ্যে থেকেই করবে, তারা সেই নীতিমালা তো নিশ্চয়ই আমাদের আছে, অবশ্যই সেটা মেইনটেইন করছে ওরা। সেই মেইনটেইন করছে, অনেক সেটা জায়গায় করছে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের মনিটরিং জোরদার করা হচ্ছে, মনিটরিংটা জোরদার করা, মাঠ পর্যায়ে আমাদের অফিসাররা কাজ করছে। আচ্ছা, আমরা নতুন আইন তৈরি করার জন্য এখন সিদ্ধান্ত নিয়েছি, সরকার নতুন আইন তৈরির জন্য কাজ করছে। লোকাল যে জাতগুলি আছে এবং বিদেশি যে জাতগুলি আছে, এর সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, আমাদের কৃষকদের কাছে সবচেয়ে বেশি পছন্দ কোন জাতগুলি? আসলে আমাদের আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে হবে। এটা তো বাস্তবতা যে এটা ট্রপিক্যাল এরিয়া, গ্রীষ্মপ্রধান দেশের এরিয়া। পৃথিবীর সব দেশ যারা ডেভেলপ করছে তারা তাদের নিজস্ব লোকাল ব্রিডটাকে ডেভেলপ করছে। আচ্ছা, যেমন হলস্টাইন ফ্রিজিয়ানও কিন্তু একটা দেশের নেটিভ ব্রিড। হয়তো এক সময় এটার দুধ উৎপাদন ছিল 4 কেজি 5 কেজি এরকম, আজকে সেটা 70-80 লিটার দুধ দিচ্ছে। তারা জেনেটিক্যালি সেটা ডেভেলপ করেছে। আমার যে লোকাল ব্রিডটা, সেটা আমরা যদি এই 50 বছরে, স্বাধীনতার 50 বছরে ডেভেলপ করতে পারতাম, তাহলে হয়তো এটা আজকে 15-16 লিটার দুধ দিত, যেটা আমার দেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমার প্রান্তিক খামারিরা এটা সহজভাবে পালন করতে পারতো। তো লোকাল ব্রিড নিয়ে সেই রিসার্চ কি করছি আমরা? বিএলআরআই শুরু করেছে, রিসার্চ সেন্টারগুলো শুরু করেছে এখন কাজ। কৃত্রিম প্রজনন কেন্দ্রের বিভিন্ন শেড থেকে বিভিন্ন জাতের নির্বাচিত বুলকে বিশেষ পরিচর্যার মাধ্যমে স্পাম সংগ্রহের জন্য উপযোগী করে স্পাম সংগ্রহ করা হয়। সংগৃহীত স্পাম আর্টিফিশিয়াল ইনসেমিনেশন প্রসেসিং ল্যাবরেটরিতে স্টেট অব দ্য আর্ট ইকুইপমেন্টসের সহায়তায় সিমেন্টে রূপান্তরিত করে সিমেন্ট স্ট্র উৎপাদন করে ব্যবহার উপযোগী করা হয়। সিমেন্ট স্ট্রগুলো নাইট্রোজেন সিলিন্ডারে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের চাহিদার ভিত্তিতে কুল চেন মেনটেন করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খামারিদের প্রয়োজনে পাঠানো হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের বাংলাদেশের প্রাণী সম্পদ অর্থাৎ গবাদি প্রাণীর জাত উন্নয়নের জন্য আমাদের সরকারিভাবে যে উদ্যোগ রয়েছে, তারই একটি বড় কাজ হচ্ছে আমাদের কেন্দ্রীয় গো প্রজনন খামার, যেখানে সিমেন্ট উৎপাদন করা হচ্ছে এবং এই সিমেন্টগুলো সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে জাত উন্নয়নের জন্য। যে ল্যাবরেটরিতে রয়েছে এই কার্যক্রম, সেখানে আমরা আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেট অফ দ্য আর্ট ইকুইপমেন্টস দিয়ে সাজানো হয়েছে। এখানে অ্যানালিস্ট রয়েছেন, আমি কথা বলবো একটু তার সাথে। তো এইখানে সরকারিভাবে উৎপাদনের জন্য যদি আমার লোকবল আরও বাড়ানো যায়, তাহলে কি এই কেন্দ্র থেকে আরও বেশি উৎপাদন কি আমরা করার সম্ভাবনা আছে? হ্যাঁ, লোকজন বাড়াইলে, সব লজিস্টিক্স বাড়াইলে সম্ভব। আচ্ছা, প্লাস আমাদের টার্গেট শুধু সংখ্যা না, এখন আসলে সময়টা এমন আসছে কোয়ালিটি ম্যাটার। আচ্ছা, আমরা কোয়ালিটির দিকে নজর বেশি দিচ্ছি। সে ধরেন আমরা 30 লাখ সিমেন্ট তৈরি করলাম, এই 30 লাখ দিয়ে ধরেন মাঠে যদি 15-20 লাখ বাচ্চা হয়, যেগুলা সবাই 20 কেজির উপরে দুধ দেয়, এটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট। কিন্তু আমরা 50 লাখ তৈরি করলাম, এর মাঝে 10 লাখ দেয় হলো 10 লিটার, এটা আমাদের জন্য ম্যাটার না।
আমরা এর জন্য কোয়ালিটির দিকে যাচ্ছি। অলরেডি যদি মাঠে বেসরকারি প্রতিষ্ঠান আছে তারাও সামনে আগায় আসতেছে। সো সরকার সবসময় লিড দেয়, সরকার এখন কোয়ালিটির দিকে মুভ বেশি করতেছে, নট কোয়ান্টিটি। কোয়ালিটিটা ডিপেন্ড করবে কিসের উপরে? কোয়ালিটি ডিপেন্ড করবে, প্রথম ডিপেন্ড করবে বুলের উপর, আপনি কোন ধরনের বুল ব্যবহার করতেছেন, কারণ এই বুলটার সেই যোগ্যতা আছে কিনা যে খামারির চাহিদা পূরণ করে গাভী তৈরি করে দিতে পারে। আচ্ছা, কারণ আপনার খামারির চাহিদা এখন 20 কেজি দুধ দিতে হবে, এই ধরনের বুল আমার কাছে আছে কিনা। খামারির চাহিদা বছরে প্রতিবার বাচ্চা দেবে, সেই ক্যাপাসিটি এই বুলের আছে কিনা, কারণ তার গাভীতে অলওয়েজ কম বেশি থাকবে, বাট সেই কম বেশিটা পূরণ করে দেওয়ার জন্য আসলে আমার বুল। এই যে বিপুল পরিমাণ সিমেন্ট আপনাদের এখানে তৈরি হচ্ছে, তো এগুলি মাঠ পর্যায়ে সম্প্রসারণ যে পদ্ধতি সেটা কিভাবে করেন আপনারা? ইউনিয়নে আমার যে সহকর্মীটা আছে উনি খামারির ঘরে ঘরে গিয়ে সেবা দেয়। কি সেবাটা দেয় উনি? আসলে আমরা বলি 3 ক্যাটাগরির সেবা দেয়। প্রথমত হলো যেই বুলের সিমেন্টটা আমরা দিচ্ছি তার হাই জেনেটিক মেরিট আছে। আচ্ছা, দ্বিতীয় হলো এই বুলের সিমেন্টটা দিলেই যে বাচ্চা হবে এর তো গ্যারান্টি নাই, বাট আমরা বলতে পারি এই সিমেন্টটা ব্যবহার করলে একটা সার্টেন লেভেলে আপনি পাবেন, বায়োলজিক্যাল রেঞ্জের বাইরে না, ধরেন 40, 50, 60% একটা কনসেপ্ট। তৃতীয় হলো এই সিমেন্ট আমরা এতটাই হাইজেনিক ওয়েতে তৈরি করি যাতে এই সিমেন্টে কোনো ডিজিজ যেন না যায়, যাতে খামারির গাভী যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই 3টা আসপেক্ট আমরা সার্ভিস দিই। খামারি পর্যায়ে সিমেন্ট পৌঁছানো ও প্রয়োগে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এআই টেকনিশিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই টেকনিশিয়ানদের নিষ্ঠা ও দক্ষতার উপর প্রতিটা গাভীর বাচ্চা ধারণ অনেকাংশে নির্ভর করে। সে কারণে তাদের 6 মাস মেয়াদী আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া প্রশিক্ষণ পরবর্তীতে রিফ্রেশার্স প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয় এআই কর্মীদের। প্রথমে একটু জানতে চাচ্ছি যে আমাদের যে সমস্ত এআই টেকনিশিয়ানরা রয়েছে সারা বাংলাদেশে, আবার নতুন নতুন টেকনিশিয়ানের প্রয়োজনও হচ্ছে, চাহিদা রয়েছে, তো তারা সেই আগ্রহী যারা তারা কোথায় কিভাবে ট্রেনিং পেতে পারে এটা একটা প্রথমে জানবে। এবং এইখানে যে আমরা দেখছি কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পরিচালিত হচ্ছে, এখানে কি ধরনের ট্রেনিং হয় এই বিষয়গুলি যদি একটু বলেন। আমাদের গভর্নমেন্টের পক্ষে প্রায় 5000 আমাদের কর্মী তৈরি করা আছে। আচ্ছা, যাদেরকে আমরা এই বিল্ডিংয়েই আমরা 6 মাসের প্রশিক্ষণ দিয়েছি। আচ্ছা, 4 মাস হলো থিওরি আর 2 মাস আমাদের মাঠে তারা কাজ করেছে। 6 মাসের প্রশিক্ষণ নিয়েছে এবং তারা এখন অলরেডি মাঠে কাজ তারা করছে? মাঠে অলরেডি মাঠে কাজ করছে। আচ্ছা, আর দ্বিতীয়ত হলো বেসরকারি কর্মী। আচ্ছা, বেসরকারি কর্মী আমাদের তো প্রায় 11টা বেসরকারি অর্গানাইজেশন আছে, তারা সবখানেই কাজ করতেছে। এবং এই বেসরকারি কর্মীদের কাজ করার আগে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে মহাপরিচালকের মাধ্যমে দরখাস্ত করে মহাপরিচালকের কাছ থেকে অনুমতি নিতে হবে তারা কোন কোন এলাকায় কাজ করবে। আচ্ছা, এটা তাদের একটা কর্ম পরিকল্পনা আগেই দিতে হবে। আচ্ছা, অনুমতি পাইলে তখন তারা পার্সন সিলেক্ট করবে। আচ্ছা, এবং সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে যে কমপক্ষে এসএসসি পাস হইতে হবে। আচ্ছা, এবং বিজ্ঞানটা অগ্রাধিকার ভিত্তিতে। আচ্ছা, আর তাছাড়া আপনার এখানে রিফ্রেশার্স ট্রেনিংটাও করছেন এখানে? এই রিফ্রেশার্স ট্রেনিংটা হলো আমাদের বেসরকারি কৃত্রিম প্রজনন পরিচালনার জন্য একটা সংশোধিত নীতিমালা আছে। আচ্ছা, সেই নীতিমালারই 3-2 ধারায় বলা আছে যে বেসরকারি কর্মীদেরকে সরকারের অধীনে সরকারি প্রতিষ্ঠানে 15 দিনের রিফ্রেশার্স কোর্স করতে হবে। আচ্ছা, তা আমরা ওই এনটিআরসিতে চিন্তা করেছি তাদেরকে যদি 15 দিনের রিফ্রেশার্স কোর্সে নিয়ে আসি তাহলে তাদের তো অনেক খামারই ফিক্সড আছে, অনেক খামার ফিক্সড আছে, গরুতে হিটের নর্মালি আসবেই। যদি এদেরকে না পায় তখন অন্য কোম্পানির লোক এসে সেখানে ইন করবে। এই জন্যই আমরা এনটিআরসিতে চিন্তা করলাম যে 15 দিন না 5 দিন করে 3 বার আসবে। দেখা গেল 5 দিনও বেশি, পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি 3 দিন করে 5 বার আসবে। আমরা 3 দিনেই তাদেরকে আমরা 7 দিনের কোর্সটা একদম ভোর থেকে রাত পর্যন্ত আমরা তাদের কোর্সটা নিচ্ছি। আচ্ছা, নিয়ে আমরা শেষ করার চেষ্টা করতেছি। দেশের উত্তরাঞ্চলের নদী অববাহিকায় দেশি জাতের বাণিজ্যিক মহিষ পালন করেন বেশ কিছু খামারি। এই ধরনের এক একটি মহিষ দলে প্রায় শতাধিক মহিষ থাকে। খোলা আকাশের নিচে এগুলি থাকে, দুধ দেয়, বাচ্চা দেয় এবং কয়েকজন রাখাল এদেরকে দেখভাল করেন। বাংলাদেশের সমুদ্র উপকূলের চরাঞ্চল এবং হাওড় অঞ্চলে সাধারণত মহিষ পালনের প্রচলন বেশি দেখা যায়। বাণিজ্যিকভাবে মহিষ পালনের জন্য অবারিত চারণভূমির প্রয়োজন হয়,
দেশের দক্ষিণ অঞ্চলের হাতিয়া, মনপুরা ও উড়িরচরে বাণিজ্যিকভাবে দেশি জাতের মহিষ পালন করতে দেখা যায়। এখানে লবণ পানির আগ্রাসনের কারণে শুষ্ক মৌসুমে ঘাস জন্মাতে পারে না, ফলে গোখাদ্য সংকট প্রকট আকার ধারণ করে। সরকারি ও বেসরকারি উদ্যোগে লবণ সহিষ্ণু জাতের ঘাস চাষের ব্যবস্থা করতে পারলে এবং মুর্রা জাতের মহিষ পালনে উদ্বুদ্ধ ও প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারলে খামারি যেমন লাভবান হতে পারত, তেমনি দুধের উৎপাদনও বৃদ্ধি পেত বহুগুণ। আমাদের দেশীয় জাতের মহিষের দুধ দেওয়ার সক্ষমতা অনেক কম। খামারিরা ডেইরি উৎপাদন বিবেচনায় মহিষের চেয়ে উন্নত জাতের গাভীকে পছন্দের তালিকায় রেখেছেন। সম্প্রতি পার্শ্ববর্তী দেশ থেকে এই রিজিয়নের আবহাওয়া উপযোগী মহিষের একটি জাত সাভার কৃত্রিম প্রজনন কেন্দ্রে আনা হয়েছে বীজ উৎপাদনের জন্য। এই জাতটি মুর্রা নামে সমধিক পরিচিত। মুর্রা জাতের মহিষ থেকে সাধারণত 8 থেকে 10 লিটার দুধ পাওয়া যায়। মহিষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ফলে চিকিৎসা ব্যয় কম হয়। অন্যদিকে দেহ বড় হলেও খাদ্য কম খায়। সুতরাং গাভী পালনের পাশাপাশি 2-1টা করে মুর্রা জাতের মহিষ পালন করতে পারেন চাষিরা প্রাথমিকভাবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে প্রাণী সম্পদের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। বিশেষ করে গবাদি যে প্রাণীগুলি রয়েছে, আমরা গবাদি প্রাণী বলতে সাধারণত গরু, গাভীকে বোঝাই, কিন্তু এর পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রাণী হচ্ছে মহিষ, যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন। সাধারণত আমাদের দেশে যে মহিষগুলি রয়েছে এগুলি আমাদের দেশে মাংস জন্যই ব্যবহৃত হয়ে আসছিল এতদিন, কারণ এগুলির দেশি জাতের যে মহিষগুলি তাদের দুধ উৎপাদন ক্ষমতা খুবই কম। দেখা যায় যে প্রতিটা গাভী থেকে 1 থেকে 1.5 লিটার মতন দুধ উৎপাদন হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে ভারতের মুর্রা জাতের যে মহিষটা রয়েছে সেগুলির দুধের উৎপাদন ক্ষমতা অনেক বেশি। ওরা বলে 8 থেকে 10 লিটার পর্যন্ত অরিজিনাল যে জাত ব্রিডিং, সেই ব্রিড থেকে এটা পাওয়া যায়। আমাদের যে মহিষ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের মুর্রা জাতের মহিষ এখানে পালন করা হচ্ছে, এবং এর ফলে আমাদের এখান থেকে যে জাতগুলি উন্নয়ন হচ্ছে সেগুলি কিন্তু সম্প্রসারণ করা হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে, আমাদের খামারি পর্যায়ে। এই বিষয়ে আমি এখানকার একজন বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন, আমি তার কাছে এগুলি বিস্তারিত জানার চেষ্টা করব। আমি প্রথমেই জানতে চাই যে কতগুলি মুর্রা জাতকে আপনারা এনেছিলেন এই বাংলাদেশে, এবং তার থেকে কি পর্যায়ক্রমে আমরা কতদূর এগিয়েছি। আপনাদের জ্ঞাতার্থে আমি একটি পরিসংখ্যান দিতে চাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যে টোটাল মিল্কের মোর দেন 50% মিল্ক আসতেছে আমাদের এই বাফেলো থেকে, এবং পাকিস্তানেও 63% মতো দুধ আসতেছে মহিষ থেকে, নেপালে আরো বেশি 70%। হোয়ারেস বাংলাদেশে আমরা বলি 2 থেকে 3% মিল্ক আসতেছে মহিষ থেকে। মহিষটা যেহেতু আমাদের এই সাবকন্টিনেন্টের একটি অ্যানিমেল, এখানে এরা জন্ম হয়েছে, বেড়ে উঠেছে, ডেভেলপমেন্ট হয়েছে এই আবহাওয়ার সাথে উপযুক্ত, সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু মহিষটা কন্ট্রিবিউশন ইন্ডিয়া, পাকিস্তান, নেপালের মতো কন্ট্রিবিউশন রাখার একটা সুযোগ আছে। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার বাংলাদেশে এই গবাদি পশুর হিসেবে গরুর পাশাপাশি মহিষের কন্ট্রিবিউশনটা বাড়ানোর জন্যই ইন্ডিয়া থেকে উন্নত জাতের মুর্রা আমাদের বাগেরহাট, আমাদের যে মহিষ প্রজনন উন্নয়ন খামার আছে ওখানকার জন্য 149টা ডেইরি বাফেলো দুধের মহিষ বাচ্চা সহ আমদানি করেছে। এবং এই আমাদের এই খামার মহিষ প্রজনন উন্নয়ন খামার সাভার, যেখানে সিমেন্ট, হিমায়িত সিমেন্ট উৎপাদন করা হয় মাঠ পর্যায়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়নের জন্য, এখানে আমরা 10টি হাই মেরিট ব্রিডিং বুল ইন্ডিয়া থেকে আমরা আমদানি করেছি। এই হাই মেরিট বুল থেকে আমরা যে সিমেন্ট উৎপাদন করেছি সেই সিমেন্টের 29,000 ডোজ আমরা মাঠে সরবরাহ করেছি। প্রায় 4,667টা বাচ্চা আমাদের এই মুহূর্তে আমাদের রেকর্ডে আছে, এবং আমাদের কাছে এই মুহূর্তে আরো 65,000 ডোজ সিমেন্ট মজুদ আছে। এবং আমাদের মাঠ পর্যায়ে যে এই অত্র খামার থেকে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল 354 জন কর্মী মাঠ পর্যায়ে এই মহিষের জাত উন্নয়নের কাজে নিবেদিতভাবে নিয়োজিত আছে। যে এখানে যে মহিষটা দেখতেছি এটা কি মুর্রা মহিষ? 100% এগুলো আমদানি করা। আমরা এই পাশে যে মহিষগুলি দেখছি, আমাদের আপনার আরেকটি জ্ঞাতার্থে বলি যে আমরা আমাদের যে ব্রিডিং পলিসি আছে, পলিসিতে আমরা আমাদের দেশি মহিষকে 100% মুর্রা দিয়ে
F1 জেনারেশন তৈরি করব। আচ্ছা। এবং জাত সৃষ্টি করার জন্য বলা হচ্ছে প্রথমটা হবে আমাদের ক্রস, একটা পিওর ব্রিডের সাথে আরেকটা পিওর ব্রিড। পরবর্তীতে আমরা ইন্টারসিমেটিং করব, সেটা বৈজ্ঞানিক আরেকটা পদ্ধতি যার মাধ্যমে জাত তৈরি হয়। যে ওইখানে আমরা আর পিওর দেব না, ক্রসকে ক্রস দিয়ে আমরা সিলেক্টেড ক্রস দিয়ে করব, যেখানে হাই মেরিট যে আমাদের 50%, তাহলে এটা ক্রস, এটা ক্রস এবং এটাকে এরকম সিলেকশন করা অনেকগুলোর মাঝে আমরা বাছাই করে এটা করা হয়েছে। এর মার দুধ প্রোডাকশন অনেকগুলো বিষয় ব্রিডিং এর বিচার বিশ্লেষণ করেই করা হয়েছিল। আমাদের এরকম যে এখানে 2টা বুল থেকে আমরা এই মুহূর্তে সিমেন্ট কালেকশন করছি, আমাদের পাইপলাইনে আরো গ্রোয়িং বুল আছে। আমরা মোষ কেন পালবো? গরু তো আমাদের আছে, গরুর দুধ হয় মনে করেন যে অনেক বেশি। আপনি একটু আগে বললেন যে ফ্রিজিয়ান যে গরু তার থেকে 20, 25, 30 লিটার দুধ হয়। এর সর্বোচ্চ দুধ আমরা পাচ্ছি 6 লিটার বা 7 লিটার, তাই না? না না, ইন্ডিয়াতে আরো বেশি আছে, এটার মেরিট আছে। আমাদের এই বুলের কথা, আমাদের বুলের কথা বলি, এর 1 ল্যাকটেশনে এর মা দুধ দিচ্ছে আমাদের 3005 কেজি, মানে 300 দিনে হলে গড়ে 10 লিটার। তার মানে হাই মেরিট গুলো 15, 16, 18 লিটারও কিন্তু আমরা প্রাথমিকভাবে আমরা ততটা পাবো না। না, প্রাথমিক যেহেতু আমরা ক্রস করলে F1 যে কম পাবে, এর সাথে শুধু জাত দিয়েই তো দুধ হবে না, এর সাথে আরো পারিপার্শ্বিক এনভায়রনমেন্টাল আছে, ফিডিং, ব্রিড, তার হলো নিউট্রিশন ম্যানেজমেন্ট বিষয়গুলো আছে। আচ্ছা, এখন বলেন যে এর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন আমি যদি তুলনা করি ফ্রিজিয়ানের সাথে? মহিষ পালনের একটা এক্সিলেন্ট আমাদের কিছু সুবিধা পাওয়া যায়। আমরা জানি একটা ডেইরি খামারে মোর দেন 60-70% কস্ট ফিডিং কস্ট। আমি যদি খাদ্য খরচটা আমি গরুর সাথে মহিষে কম্পেয়ার করি, যে মহিষের যে ঘাসগুলা এজ হয়ে গেছে, শুকিয়ে গেছে, বয়স হয়ে গেছে বা নিম্নমানের খাবার, মানে আমি বলতেছি ওই ঘাসগুলা কিন্তু মহিষ ইজিলি ডাইজেস্ট করতে পারে এবং ইউটিলাইজ করতে পারে, গায়েতে কিন্তু কনভার্সন করতে পারে। এবং আমি যদি একই বয়সের আমি একটা মহিষ গরুর কম্পেয়ার করি এবং একই বয়সের ঘাস দিই, তাহলে ওই একই ঘাস থেকে কমপক্ষে 10% অতিরিক্ত পুষ্টি কিন্তু মহিষ তার শরীরে নিয়ে নিতে পারে। তার মানে মহিষের ডাইজেস্টিবিলিটি গরু থেকে কম্পারেটিভলি বেশি। মহিষের দুধে ফ্যাট পার্সেন্টেজ ন্যূনতম 7% থাকে। দেশের দুধ ও গোমাংস উৎপাদনের জন্য ভূ প্রকৃতি বিবেচনায় রেখে গরু মহিষের জাত নির্বাচন যেমন প্রয়োজন, তেমনি গোখাদ্য হিসাবে উন্নত জাতের ঘাস চাষ এখন সময়ের দাবি রাখে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালী দিন। আজ এ পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি বলে